হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার হচ্ছে দ্বিতীয় ব্লগ, তো দ্বিতীয় ধাপ। জানি না কত নম্বর ধাপে গিয়ে তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ পাবো, তো আশা করছি যেন খুব তাড়াতাড়ি সেটা পাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তবে এই গরমে ভালো থাকাটাই অস্বাভাবিক, এত গরম পড়ছে। আর এই ছোটো মেয়ে নিয়ে না, ও খুব ঘামে, প্রচণ্ড ঘামে, যেন ওরই বেশি গরম। কিন্তু তার জন্য এসিও নেওয়া হয়েছিল, কিন্তু ওর প্রচণ্ড ঠান্ডার দাঁত, এসি চালালেই ওর ঠান্ডা লাগে। তো কি করব বুঝে উঠতে পারি না। তো চলো, নতুন একটা ব্লগ, নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকো। চলো এবার আমি বিছনাটা গুছিয়ে নিই। যতবার বিছনা গোছাবো আমার ওই যে ছোট মেয়ে, সে এলোমেলো করতেই থাকবে। ওই যে পুতুল থেকে এখন পুতুলের ভেতরে যেসব পন্সগুলো আছে সেগুলো বের করে নষ্ট করছে। আসলে ছোট বাচ্চা থাকলে ঘর এলোমেলো থাকাটাই স্বাভাবিক, কিন্তু কিছু মানুষের কাছে এটা অস্বাভাবিক মনে হয়। সব সময় সুন্দর টান টান করে গুছিয়ে রাখা ঘরগুলো বেশিরভাগ সময় শিশুবদ্ধ হয় না। ঘরের পরিচ্ছন্নতা এবং সাজানো এক বিষয় নয়। শিশু ঘরের দেওয়ালে আঁকাউকি করবে, কাগজ কেটে খেলনা বানাবে, পর্দা বিছানার চাদর নিয়ে নিচে ঢুকিয়ে পালিয়ে যাবে, খেলবে, এটাই স্বাভাবিক, তাই না? এতে ঘর এলোমেলো তো হবেই। যতই আমি শেখাই না কেন, তাই কখনোই শিখতে পারবে না। খেলার শেষে সব কিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখতে। আমি লক্ষ্য রাখি আমার ঘর সাজানোর অভ্যাসের জন্য যেন আমার মেয়ের খেলার বিঘ্ন না ঘটে। তবে মাঝে মাঝে অবশ্যই রাগ হয়ে যায়, বারবার যখন করতে থাকি, ওকে মেরেও দিই। কিন্তু তারপরে যে কষ্টটা হয় সেটা তো আর সেই মাঠটা ফিরে আসবে না, তাই না? আর এখনকার পারিপার্শ্বিক বাস্তবতার কারণে এমনিতেই এখনকার বাচ্চারা আর বাইরে গিয়ে কেউ খেলে না, সবার হাতেই ফোন। ঘরেও যদি সেটা না করতে পারে, তবে ওদের বাচ্চাবেলার যে ছোটোবেলার যে আনন্দটা সেটাই হয়তো হারিয়ে যাবে। আর সবসময় মনে রাখি যে আমার ঘর অতিথিদের চোখে সুন্দর দেখানোর থেকে আমার মেয়ের কাছে আনন্দ দেওয়া হওয়াটাই জরুরি। মেয়ের কথা মাথায় রেখেই আমি ঘর গোছাই, অতিথিদের কথা ভেবে নয়। যখন কেউ আসে শুনি তখন যে কী হুটোপাটা করে 5 মিনিটের মধ্যে ঘরটা গুছিয়ে ফেলি। কারণ সকালে আমি এই যে এখন ঘর গুছাচ্ছি, কিছুক্ষণ পর বিকেল হতেই দেখবো আবার সেই আগের অবস্থাতেই হয়ে গিয়েছে। তখন আর ভালো লাগে না, বারবার গোছাতেই থাকি টুকটাক টুকটাক করে। তবে যখন শুনি বাড়িতে কেউ আসছে, তখন 5 মিনিটের মধ্যে যে কীভাবে ঘরটা গুছিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। তো এইভাবেই চলতে থাকুক। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গিয়েছে, কাচাকুচো করে নিয়েছিলাম, সেগুলো এখন মেরে দিচ্ছি ছাদে। ওদিকে আমার মেয়েটা খেলতে খেলতে আবার বললো, মা আমি ঘুমাবো ঘুমাবো। তো ওকে হুটোপাটা করে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিয়ে উপরে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ঘুমাচ্ছে। ও উঠতে উঠতে আমার সব কিছু কাজ হয়ে যাবে, উঠলে আবার ওকে নিচে খাওয়াতে নিয়ে যাব। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই। তো আমার জামা কাপড় সব রোদে শুকানোর জন্য মেলে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি সিঁদুর পরে নেব। তো আমার সিঁদুর পরা হয়ে গিয়েছে। চলো এবার আমার মেয়েকে দেখা। এই যে আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে, তোকে আমি তোলার চেষ্টা করছি তো উঠছে না। বড় মানুষেরই ঘুম থেকে তোলাতে গেলে কেমন রাগ হয়, তো ও সেরকম রেগে যাচ্ছে, উঠছে না। চল এবার আমি তাহলে খাবারটা রেডি করে নিই। ও ঘুম থেকে ওঠার পরে ওর বাবা বাড়ি চলে এসেছে, ওর বাবা ওর কাছে আছে, আর আমি এখন ওর খাবারটা রেডি করতে যাচ্ছি। তো ওর জন্য আবার দুপুরবেলা খিচুড়ি বানাই। সকালে ভাত খাই, কোনো দিন হচ্ছে চাল ডাল ভাঙিয়ে দিয়েছে মা, সেইটা কোনো দিন খাই, কোনো দিন ভাত যেটা বাড়িতে রান্না হয় সেটাই খাই। আর দুপুরবেলাটা চেষ্টা করি খিচুড়ি, ডিম সিদ্ধ। আর ওর তো বললামই আলু ভাজা ছাড়া ওর কখনো খাওয়া হবে না। আলু ভাজা, খিচুড়ি, ডিম সিদ্ধ এই দিয়েই খাই। আমি এখন চেক করে নিচ্ছি ওর খিচুড়িতে লবণ হয়েছে কিনা। খিচুড়িতে একটু জল জল ছিল, তাই আর একটু ফুটিয়ে নিচ্ছি হাতে ধরার মতো। আমার হাতে করে খায় তো, তাই একটু ফুটিয়ে নিচ্ছি। মা এদিকে সকালে ডিমটা সিদ্ধ করে রেখেছিল, বলেছিল ছাড়িয়ে নিতে, এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। নাহলে আমি প্রত্যেক দিন হচ্ছে ওদিকে খিচুড়িটা হতে হতে ডিমটা সেদ্ধ করে নিই।
যদিও সকালে ডিম রান্না হয়েছিল, তাই হচ্ছে ডিমটা মা সেদ্ধ করে রেখেছিল। এখন ডিমটা ছাড়িয়ে নিয়ে ওর খাবারটা এবার বেড়ে ফেলবো। আর এই যে ওর আলু ভাজা, যেটা না হলে ওর হয়ই না, খাওয়াই হবে না। আগেই বলবে মা আলু ভাজা কই, আলু ভাজা কই। আগে ভাজা বলতো, এখন আলু ভাজাই বলে। তো দেখি খিচুড়িটা আবার এদিকে হয়েছে কিনা। খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব। খিচুড়িটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার ওকে ডাকার পালা। এই যে আমার মেয়ের খিচুড়ি, একটা আলু সিদ্ধ। মাঝে মাঝে বলবে মা আলু সিদ্ধ দাও, যখন আলু ভাজা খেতে না ইচ্ছা করে তখন দুটোই নিয়ে বসি। এই যে ঘুম চোখে এসছে, খেতে ইচ্ছে করছে না, তো খাবে আস্তে আস্তে গল্প শুনে। তাহলে চলো ওকে আমি খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে নিয়েছিলাম, বাসন টাসন মেজে ওপরে এসেছিলাম। ও আর আমাকে ব্লগ করতে দিচ্ছিল না, মা আমার সাথে খেলা করো করছিল, তাই ওর সাথে আর খেলা করছিলাম, সেগুলো আর শেয়ার করিনি। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ওকে আমি একটু দুধ বিস্কুট খাওয়াবো। তো দুধটা গরম করে নিয়েছি, এবার হচ্ছে হরলিক্স বিস্কুট গুলে 4-5টা মতো হরলিক্স বিস্কুট করে খাইয়ে নেব। আগে হচ্ছে এই টাইমটা ওকে সুজি খাওয়াতাম, তো সুজিটা সেরকম খায় না। আর এখন যা গরম পড়ছে, ওকে বেশি জোর করতেও ইচ্ছে করে না। তো এখন হালকা একটু দুধ বিস্কুট খাইয়ে নেব, রাতে আবার ওকে আরেকবার খাইয়ে দেব। তো আমার দুধ বিস্কুটটা রেডি হয়ে গিয়েছে, এবার ওকে নিয়ে আসবো। ঠাম্মির সাথে এখন খেলা করছে। আর দেখাই, সকালে গুছিয়েছিলাম আর এই যে এখন অবস্থা দেখতে পাচ্ছ। কিছু করার নেই, যতবারই গোছায় না কেন ততবার যখন এখানে খেলতে আসবে এই অবস্থা হবেই। তো আর কতবার গোছাবো বলো। আর বিকেলের দিকে আর গোছায় না, কারণ সবসময় খেলা করে ও আর দিদি। দিদি বলতে ওর হচ্ছে একটা পিপির মেয়ে আছে, সে খেলা করে। তো এই যে ওকে নিয়ে আসলাম, কি করব গরমে একটা ফুটো গেঞ্জি পরিয়ে দিয়েছি, ওই তাই ঘেমে যাচ্ছে, এত ঘামে না, আর সে আর বলার কথা না। তো এই যে এখন খাবে, খেয়ে নিক, চলো দেখতে থাকো। ও এখন আমার সাথে কথা বলবে, ওর এত পাকা বুদ্ধি। বলছে ও মা আমার এই জামাটাই এখন খাবার লেগে যাবে, তুমি তারপরে আমাকে খুলে দেবে মা। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, এবার আমি চলে এসেছি রুটি করতে। তো সকালে মা তো রান্না বান্না সব কিছুই করে, রাতের রুটিটা শুধু আমি করি। আগে সেটাও করতে পারতাম না, বিয়ের পর পর এসে দেখতাম মা করতো সব কিছু, তখন খারাপ লাগতো, কিছুই করতে পারি না। তো যখন মেয়ে হয় তখন আমি হচ্ছে আমার ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আমি কদিন ছিলাম। তো মাকে বলতাম মা হচ্ছে আমাকে রুটি মাখা শিখিয়ে দাও না। তখনই আস্তে 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 শিখেছিলাম। তখন তারপরে যখন মেয়ে নিয়ে আমি এই বাড়িতে প্রথম আসি, মেয়ের যখন 3 মাস বয়স, তারপর থেকে আর কখনো হচ্ছে মাকে আর রুটি করতে দিইনি, আমিই রুটি করি। মা বলে দাও আমি বেলে দিচ্ছি, আমি বলি না আমি সব একাই করবো, সকালে আমি কিচ্ছু করতে পারি না। তো রুটিটা যদি মেয়েকে খাওয়ানোর আগে মেখে রাখি না, অনেকটা নরম হয়ে যায়, তখন হচ্ছে রুটিগুলো বেশ ফোলে ভালো। তাছাড়াও এমনি যদি একটু নরম করে মাখা যায় রুটিগুলো ভালোই ফোলে। তো চলো আমি রুটি করে নিই, তোমরা দেখতে থাকো। জিনিস নষ্ট অতটা ভালো লাগে না, তাই হচ্ছে আমি রুটি না একদম বাড়িতে যে কটা খাবে মানে সেইভাবেই আমি মাখতে পারি। জানি না কেন, যদি একটা কমও হয় তাহলে সব কিছু থেকে একটু একটু নিয়ে সেটা আমি পূরণ করে দিই। বাবা মা 3টে করে খায়, আমরা দুজন দুটো দুটো করে খাই, আর একটা এক্সট্রা করি কার কখন লাগবে। তো মোট 11টা রুটি করি, 11টাই হয় আমার প্রত্যেক দিন। চলো আমি এবার রুটিটা করে নিই, তোমরা দেখতে থাকো। আমার রুটি কিন্তু অত ভালো গোল হয় না, কিছু মনে করো না, তাতে খাওয়ার মতো হলেই হলো।
এই যে এর সাথে আমার মেয়েটাও খেলতে থাকে। চলো এবারে আমার রুটি করা কমপ্লিট, এবারে আমি সব কিছু গুছিয়ে নিই, তো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমরা তো দেখলে রুটি করা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমার কাজ আমার মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসানো। ও পড়তেও বসে, সব কিছু শিখেও গিয়েছে মোটামুটি, মানে মুখস্থ হয়ে গিয়েছে। ওই যে দিদি এসে বসে আছে, দিদির সঙ্গেও পড়ছে, তোকে পড়িয়ে নিই। তো কালকে রাতে ব্লগটা আমার এন্ড করা হয়নি, মেয়ের কাজ ছিল ভোর বলে, ওই ঘুমের জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, যারা আমার বয়সে বড় অবশ্যই আমাকে আশীর্বাদ করো যেন আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তো যারা আমার ছোট অবশ্যই যদি ভালো লাগে আমার পুরো ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।